ঠিক আছে অরুণ, আমি একটু পরেই রওনা দিচ্ছি। গায়ে বেয়ে শীতল স্রোত বয়ে গেল সাবকাতের। এমের সাহস কি করে হয় তার উপস্থিতি পেয়েও অন্য ছেলের সঙ্গে কথা বলার? হাত মুঠো বন্দি করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সাবকাত। মেয়েটার প্রতি নিজের দুর্বলতাকে সে প্রশ্রয় দিলেও এই সত্যি অস্বীকার করে না যে সাবা তার বিয়ের শব্দটা থেকে প্রাপ্ত অধিকারের বলি হোক কিংবা মনের জোরাজুরিতেই হোক, বিয়ের প্রথম দিন থেকে সাবাকে নিজের একান্ত আমানত মনে করে সাবকাত। দীপ্ত পায়ে হেঁটে সাবকাত দাঁড়ালো সাবার সামনে। ফোন ডাকতে নিজের সামনে তার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সাবা। আরেক দফা প্রবল স্রোত এসে এলোমেলো করে দিয়ে গেল সাবকাতের ভেতরটা। এতক্ষণ খেয়াল করেনি কপালে অতি শুকনো একটা কালো টিপ পড়েছে সাবা। এতেই এই টিপে তার স্নিগ্ধ সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। সুপ্ত এক ইচ্ছে জেগে উঠল সাবকাতের মনে। ইচ্ছে হলো ঠিক সেদিনের মতো মেয়েটাকে সোফার সঙ্গে চেপে ধরে তার চুলে মুখ ডোবাতে। নিজের চিন্তা ভাবনায় নিজে অবাক হয়ে উঠল সাবকাত। এতটা বেপরোয়া হয়ে উঠেছে তার চিন্তাগুলো। এমন তো না যে জীবনে কখনো সুন্দরী মেয়ে দেখেনি সে। সিনেব্লাস্ট মিডিয়ার কর্ণধার হওয়ার সুবাদে সুন্দরী নায়িকারা মাছির মতো ঘুরঘুর করে তার আশপাশে, সুযোগ দেওয়ার চেষ্টা করে। সাবকাতই বরং সুযোগ এড়িয়ে যায়। মেয়ে মানুষকে জীবনের জন্য তার কাছে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। কোনো লাভ তো এতেই হবে না, বরং অযথায় বিরক্ত করে জীবনটাকে বিষিয়ে ফেলবে এরা। এই জীবন তো মেয়েটা করেছে, এই মেয়েটা করেছে তার সঙ্গে। সাবা ভুরুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সাবকাতের দিকে। তোমার দুঃসাহস দেখি দিন দিন বেড়েই চলেছে। মানে কি? আমার চোখের সামনে দাঁড়িয়ে আরেকটা ছেলের সাথে কথা বলছো, আবার আমাকেই জিজ্ঞেস করছো। আমি আবার কোন ছেলের সাথে কথা বললাম? তুমি কি আসলেই এতটা ইনোসেন্ট নাকি ইনোসেন্ট হওয়ার ভাব ধরো বলো তো? সাবকাতের এমন গায়ে বিরক্তির আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন চুপ করে রইল সাবা। তার মস্তিষ্ক ব্যস্ত অন্য গবেষণায়। কেন সাবকাতে মনে হলো সে কোনো ছেলের সাথে কথা বলছে? পর মুহূর্তেই উত্তরটা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সাবার সমস্ত শরীরে খেলে গেল রাগের প্রবল তরঙ্গ। লম্বা শ্বাস নিয়ে ব্যাপারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল সাবা। অরুণ একটা মেয়ে, ওর পুরো নাম অরুন্ধতী। এটা আবার কেমন নাম? সরি, ওর জন্মের সময় আমার হুঁশ জ্ঞান থাকলে ওর বাবা মাকে আপনার কাছে পাঠাতাম নাম সিলেক্ট করে দেওয়ার জন্য। মনে মনে ভালোই বিরক্ত হলো সাবকাত। এদেশের সব থেকে বড় লার্নিং প্ল্যাটফর্ম পড়াশোনা.com এর কর্ণধার সে। দীর্ঘ সময় নিয়ে নিজের হাতে তৈরি এই ব্যবসাটা তৈরি করেছে। তার ফলস্বরূপ আজ ক্লাস 1 থেকে একেবারে বিসিএস পরীক্ষার্থী পর্যন্ত তার অ্যাপে পড়াশোনা করে ভালো ফলাফল করছে। শিক্ষার্থীদের পড়াশোনা.comকে পড়াশোনার সঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণ হলো এতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না। দিনব্যাপী লাইভ শেষ থাকায় নিজের সময় মতো যে কোনো লাইভে অংশ নিতেই ক্লাস করা যায়। এছাড়াও পড়াশোনা.comে তার 24 ঘন্টা সেবা চালুর পর থেকে রাত 3টার সময় যে কোনো শিক্ষার্থী পড়তে বসে আটকে গেলেও ফোন করে শিক্ষকের সহায়তা নিতে পারে। গত 2 বছর যাবৎ পড়াশোনা.com সাফল্যের চূড়ায় অবস্থান করছে। সাফল্যকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সম্প্রতি সাবকাত অ্যাপে চালু করেছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এখন মনে হচ্ছে নতুন বাবা মায়েদের জন্য বাচ্চার নাম রাখা সংক্রান্ত একটা কোর্স যুক্ত করতে হবে। মেয়েদের নাম কেন ছেলেদের মতো হবে, হোক গিয়ে সেটা ডাকনাম। সবার চোখ দুটো আবার ফিরে গেছে তার ফোনের দিকে। তুমি আজ অফিসে যাবে না? সাবকাতের এমন প্রশ্নে চমকে না উঠে পারল না। তাকে সাধারণ সব প্রশ্ন করে না সাবকাত, আজ করছে কি মনে করে। তাতে আপনার কি? আমার কি তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। না, যাব না। আমি অরুণের বাসায় যাব। গাড়িতে ওঠো। আপনার গাড়িতে? তোমার নিজের গাড়িতে নিশ্চয়ই উঠতে বলবো না। আমি আপনার সাথে কোথাও যাব না। তাহলে এ বাড়ির বাইরে বেরো হতে হবে না। আপনার সমস্যা কি বলুন তো? আমাকে হাতের পুতুল বানিয়ে কি মজা পান আপনি? সাবা আরও কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল বসার ঘরের শাশুড়ি আগমনে।
তার এবং সাবকাতের মধ্যকার তিক্ততা এবাড়ির কারোর অজানা নয়। তবু মানুষের সামনে তো আর তিক্ততা ছড়ানোর কোনো মানে হয় না। চুপ করে গেল সাবা। আতিয়া আলম অবাক গলায় বললেন, কি রে, বের হোসনি এখনো তোরা? এই তো যাচ্ছি মা। ওঠো সাবা। সাবার কথা বাড়ল না, বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো। বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছে সাবকাতের প্রিয় BMW। গাড়ির কাছে গিয়েও গাড়িতে উঠল না সাবকাত। সাবার দিকে ঘুরে তাকিয়ে বলল, তোমার গাড়ির চাবিটা দাও। কেন? এই মেয়ে, জীবনে একবারও কি প্রশ্ন না করে কথা শোনা যায় না? কথার পিঠে আর কোনো কথাই বলল না সাবা। হ্যান্ডব্যাগ থেকে গাড়ির চাবিটা বের করে দিল সাবকাতের হাতে। খালেক। তৎক্ষণাৎ বাগানের অপর প্রান্ত থেকে ছুটে এলো সাবকাতের বডিগার্ড খালেক। সুদূর রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে সে। সর্বপ্রথম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় থাকা সাবকাতের সুরক্ষাতে লাইসেন্স করা বন্দুক। ম্যামের গাড়িটা নিয়ে তুমি তার অফিসে যাবে, গিয়ে আবার ফিরে আসবে। সাবা ভেবে পেল না একটা মানুষ শুধু শুধু কাউকে অফিসে গিয়ে ফিরে আসতে বলবে কেন। তার থেকেও বড় কথা, এমন উদ্ভট নির্দেশ পেয়েও নির্বিকার খালেক। নিশ্চয়ই সাবকাতের আজগুবি কর্মকাণ্ডে আগে ভাগেই অভ্যস্ত সে। সাবার বিভ্রান্ত দৃষ্টি উপেক্ষা করে সাবকাত খালেকের উদ্দেশ্যে বলল, গ্যারেজের ঘরে তোমার জন্য একটা পার্সেল আছে, ওখানে যা যা আছে। সাবকাত গাড়ি স্টার্ট দিতেই সাবা ভুরু কুচকে বলল, এতটা প্রশ্ন করব? কি? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? থাকলে তো দোষের কিছু নেই, ডক্টর দেখান। আমার জীবনের সব থেকে বড় সমস্যা তুমি। কোনো ডক্টরের কাছে গেলে তোমাকে শুধরে দেবে বলো তো? কোনো মতে অরুণের বাড়ির ঠিকানা সাবকাতকে বলে কানে এয়ারপোর্ট গুঁজল সাবা। এই লোকেশনে আর একটা কথা কানে এলো, রাগের বিরক্তি দিতে পাগল হয়ে যাবে সে। ফেসবুকে আলোচনার শীর্ষে রাজধানীর প্রভাবশালী চাঁদাবাজদের নাম, যারা অস্থায়ী হ্যাকারদের চাঁদার বিনিময়ে সাধারণ মানুষের ফুটপাত দখল করে রাখার অধিকার দিয়েছে। এই নামগুলো উঠে এসেছে সাবার রিপোর্টে। সাবার রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রভাবশালী কিছু মানুষের নাম রিপোর্টে উঠে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে চারিদিকে। জনতার চাপে সম্মুখীন হয়ে পুলিশ বাধ্য হয়ে কয়েকজন চাঁদাবাজকে গ্রেপ্তার করতেই তবুও শান্ত হচ্ছে না। সাবার রিপোর্ট পৌঁছার পর থেকেই মানুষ নিজের অধিকার নিয়ে সচেতন হয়েছে। আগে ফুটপাত দখল করে রাখা হকারদের দাপটে এক পাশ ঘেঁষে ফুটপাত দিয়ে হাঁটা পথচারীরাও এখন নেমেছে আন্দোলনে। রিপোর্টটা করার সময় একবার সামান্য খারাপ লাগা কাজ করেছিল সাবার মনে। যারা ফুটপাত দখল করে রাখে তার নিতান্তই দরিদ্র শ্রেণীর মানুষ। তার রিপোর্ট পৌঁছার পর তাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, তবু খারাপ লাগাকে প্রাধান্য দিয়ে রিপোর্ট করতে পিছুপা হয়নি সাবা। ব্যবসায়ীদের জন্য মার্কেট আছে, ফুটপাত তো কারোর ব্যবসা করার জায়গা হতে পারে না। গাড়ি থামলো অরুণের বাড়ির সামনে। সাবা কান থেকে এয়ারপোর্ট খুলে সেটা কেসে রাখলো। কেসটা পুনরায় ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখতে রাখতে ব্যস্ত মাখা গলায় বলল, মাকে বলে দেবেন আমি আজ রাতে এখানেই থাকবো। মানে বুঝতে না পারার তো কিছু হয়নি। এখানে থাকবে কোন দুঃখে? অরুণের বাবা মা একদিনের জন্য ঢাকার বাইরে গেছে, তাই আমি আজ ওর সঙ্গে থাকবো। মেয়েটা একা একা থাকবে নাকি? এই মেয়েটার বাবা মায়ের তো দেখি কোনোই কমন সেন্স নেই। প্রথমে মেয়ের ছেলেদের মতো একটা নাম রাখলো, এখন আবার তাকে ফেলে ঢাকার বাইরেও চলে গেছে। তুমি রাতে বাড়ির বাইরে থাকতে পারবে না সাবা? আপনি বললেই হলো, আমি এখানেই থাকবো। দরকার হলে তোমার বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাবে, কিন্তু বাইরে থাকতে পারবে না। এই শুনুন, খবরদার আমাকে কন্ট্রোল করবেন না। আপনার কথা মতো আমি চলবো না। রাতে খালেক তোমাকে পিক করতে আসবে, মনে থাকে যেন। স্কুল জীবনের কত শত বন্ধু যে আজ হারিয়ে গেছে। বেশিরভাগের সাথেই আর যোগাযোগ নেই সাবার। স্কুল পেরিয়ে যাবার পরও প্রতি বছর নিয়ম করে কাছের বান্ধবীদের সঙ্গে রিউইনের আয়োজন করত একরাশ উচ্ছ্বাস নিয়ে। এখন সেই ইচ্ছা বা ধৈর্য দুটোই হারিয়ে গেছে তার মধ্য থেকে। ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যাওয়া মানুষেরা কেবল বেঁচে থাকার জন্যই বাঁচে। আনন্দ সেই জীবনে এক প্রকার বিলাসিতা। সবাইকে সাবা ছাড়তে পারলেও ছাড়তে পারেনি এই অরুণ দুদিকে, কিংবা বলা যায় অরুণ তাকে ছাড়তে দেয়নি। সে ক্লাস 3 থেকে একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ তারা।
সাবা যেখানে যাবে অরুণও সেখানে যাবে। অরুণ আলপনা প্রতিযোগিতায় অংশ নিলে সাবা আলপনা দিতে পারুক কিংবা নাই পারুক, সেও অংশ নিবে। ক্যান্টিন থেকে দুজনে কখনো 2 প্লেট ফুচকা কেনেনি, একটা প্লেটেই ভাগাভাগি করে খেয়েছে আজীবন। সেজন্যই হয়তো তাদের ভালোবাসাটা একটু বেশি। তাদেরকে দেখলে অন্যান্য মেয়েরা বলতো, তোরা কি বোন নাকি? সাবা আর অরুণ হ্যাঁ বলতো। সাবা আর অরুণ হেসে বলতো, হ্যাঁ তারা বোন। অরুণ তার 3 বোনেদের মধ্যে সব থেকে ছোট। বাকি দুজনের বিয়ে হয়ে গেছে। এ বাড়িতে সে বাবা মায়ের সঙ্গে থাকে। বিয়ে যে তার হয়নি তা নয়, বিয়ে তারও হয়েছিল, হয়নি সংসার করার সৌভাগ্য। জীবনে বহু ঝড় ঝাপটা সহ্য করেছে মেয়েটা। পালিয়ে বিয়ে করেছিল ভালোবাসার মানুষকে। বিয়ের কয়েক মাসের মাথায় ভালোবাসার মানুষ হঠাৎ হয়ে গেল বহু দূরের বাসিন্দা। তাকে চেনা যায় না, আগের মতো বোঝা যায় না। অদৃশ্য চাদরে যেন আড়াল করে রাখে নিজেকে। একদিন অরুণ জানতে পারল তার ভালোবাসার মানুষ আরেকটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। ঠিক যেভাবে কথা দিয়েছিল তাকে, ঠিক সেই দিনই নিজের হাতে গোছানো সংসারটা ফেলে রেখে ফিরে আসে বাবা মায়ের কাছে। তার বাবা মা বিয়েটা একেবারেই মেনে নেননি, তাই খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি তার ফিরে আসাটাও। তবুও নিজের মেয়েকে তো আর ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। অরুণের ডিভোর্স প্রতিক্রিয়াধীন, কয়েক মাসের মধ্যে হয়তো কার্যকর হয়ে যাবে। আর কারোর সঙ্গে জীবনটা না জড়ানোর প্রতীকেই বদ্ধপরিকর সে। নামকরা একটা কলেজের বাংলা বিভাগে সহ অধ্যাপক অরুণ। তার ধ্যানজ্ঞান সবই এখন কলেজের ছেলে মেয়েরা। অরুণ দরজা খুলে দিতেই দেখতে পেল তার বান্ধবীর রাগে লাল হয়ে থাকা মুখটা। মনে মনে দীর্ঘশ্বাস ফেল অরুণ। এত লক্ষ্মী একটা মেয়ে রাতারাতি কেমন বদরাগী হয়ে গেল, আর সেই রাগের সামাল এখন তাকেই দিতে হয়। অরুণ পরিস্থিতি হালকা করার জন্য হাসি মুখে বলল, কি রে সাবা, এত দেরি করলি কেন? সে কখন থেকে রান্না বান্না করে বসে আছে। উত্তরে সাবা কিছুই বলল না। কুঞ্চিত ভুরু নিয়ে লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করলো ঘরের ভেতরে। দরজা বন্ধ করে দিয়ে ঘুরে তাকাতেই অরুণ দেখল বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়েছে সাবা। একটা হাত কপালের উপর দিয়ে চোখের উপর রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সম্ভবত। অরুণ এগিয়ে গিয়ে সাবার পাশে বসতে বসতে মিষ্টি গলায় বলল, অনেক গরম না রে বাইরে? ঘেমে টেমে কি অবস্থা তোর? যা ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের স্যান্ডউইচ বানিয়ে রেখেছি। স্যান্ডউইচ সাবার মধ্যকার উত্তপ্ত আবহাওয়াকে শান্ত করতে ব্যর্থ হলো। অরুণ শোন, অনেক জরুরি একটা কথা আছে। কি কথা? আঙ্কেলের তো অনেক চেনা জানা। উনি ঢাকায় ফিরলে তাকে ভালো লয়ারের খোঁজ দিতে পারবে, ক্রিমিনাল লয়ার। ক্রিমিনাল লয়ার দিয়ে কি হবে? আজ যদি আমি একটা খুন করে বসি তাহলে কাল লয়ারের দরকার হবে না। এই দাঁড়া দাঁড়া, কাকে খুন করবি তুই? আমার জীবনে একটাই মানুষ আছে যাকে আমি খুন করতে পারি। সাফকাত ভাইয়া? এই ভাইয়া ডাকবি না তো, খবরদার ভাইয়া ডাকবি না। ওই বদলোক তোর কোন মায়ের পেটের ভাই যে ভাইয়া ডাকতে হবে? আচ্ছা বাবা, ডাকলাম না। কি হয়েছে বলবি তো? সাবা উঠে গিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে এক চুমুকে খেয়ে ফেলল পুরোটা। আবারও সোফার কাছে ফিরে এসে শান্ত ভঙ্গিতে সব ঘটনা খুলে বলল তার প্রিয় বান্ধবীকে। সাবকাতের তাকে সর্বক্ষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা, তার ফোন ট্র্যাক করা, আজ তাকে এ বাড়িতে থাকতে নিষেধ করা। সব কিছু শুনে অরুণ চুপ করে রইল। কয়েক মুহূর্তের জন্য বলল, কিছুক্ষণ বাদে নীরবতা ভঙ্গ করেই বলল, সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি? দেখ, সাক্ষাৎ ভাই না মানে আলম, সাক্ষাৎ আলম, উনি দেশের এত বড় একজন বিজনেসম্যান, এত এত বিজনেস তার। এমন একটা মানুষের তো দম ফেলার সময় থাকার কথা না। সে হঠাৎ তোর পেছনে পড়লো কেন? আমাকে একটু শান্তিতে দেখতে কারো ভালো লাগে না নাকি? আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে সাবা। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সে তোকে ভালোবেসে ফেলেছে। ফালতু কথা বলিস না তো অরুণ। এই লোক, ওই লোক নাকি আমাকে ভালোবাসে। বাসতেই পারে, গোপনে ভালোবাসলে তুই তো আর জানতে পারবি না। না, বাসে না। ভালোবাসা মানুষের চোখে দেখা যায়। ওই লোকের চোখে আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু ডমিনেন্স। নিজের স্বামীর চোখে ভালোবাসা দেখতে পাস না,
কিন্তু ওই ঘাটের মরা ফাহিমের চোখে ভালোবাসা দেখছিলি? পুরনো কথা মনে করিয়ে খোঁটা দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, 1000বার বলছিলাম ওই ছেলেটা একটা অকম্মা ঠিকই। এখন তো ভালো মানুষের ভালো কথা কানে তুলিসনি। পুরনো কথা মনে করিয়ে খোঁটা দিচ্ছিস? আচ্ছা, ফাহিমের কথা হঠাৎ উঠছে কেন? আমি কোন টপিকে কথা বলছি আর তুই কোন টপিকে চলে যাচ্ছিস? সরি। আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম ডিভোর্সের ব্যবস্থা করাতে। তারা উল্টো বলল, মানিয়ে নে, একটা বিয়ে হয়ে গেলেই তা ভেঙে ফেলা যায় না, অসহ্যকর। তুই সত্যি ডিভোর্স নিতে চাস সাবা? অবশ্যই। ভাইয়া না হয় একটু বেশি পজিটিভ। এটাকে পজিটিভনেস বলে না অরুণ, এটাকে বলে ডমিনেন্স। তুই তো আমাকে চিনিস, বরাবরই আমি স্বাধীন চেতা। ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি কোনো কিছুতে আমাকে বাধা দেয়নি, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি সারা জীবন। অথচ এখন নাকি এই লোকের কথায় উঠতে হবে, এই লোকের কথায় বসতে হবে। কারো হুকুম মেনে চলতে আমি পারবো না। তাকে সহ্য করা যায়? চেষ্টা কি কম করেছি? হ্যাঁ করেছিস, কিছু মনে করিস না সাবা। সাক্ষাৎ ভাইয়াকে সহ্য করার চেষ্টাই কখনো করিসনি তুই। বিয়ের শুরু থেকেই ধরেই নিয়েছিস ওই মানুষটা খারাপ, তাকে সহ্যই করা যাবে না, তার সঙ্গে স্বাভাবিক সম্পর্কই রাখা যাবে না। সাবা নিজেকেই প্রশ্ন করলো মনে মনে। আসলেই তো, সে কি কখনো এই বিয়েটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছে? করেনি। বাবা মায়ের জোড়া জড়িতে বাধ্য হয়ে বিয়েটাকে কখনো সত্যি মনেই করেনি সাবা। তুই তো এখনো মানুষটাকে ভালো করে চিনিসই না, কিংবা বলা উচিত যেটা চেষ্টাই করিসনি। বাবা মা যা করে আমাদের ভালোর জন্যই করেনি। হয়তো এই মানুষটাই তোর জন্য পারফেক্ট। আঙ্কেল আন্টি সেটা বুঝতে পেরেই বিয়েটা দিয়েছে তোদের। আমার মতো ভুল করিস না সাবা। বাবা মায়ের পছন্দের ওপর ভরসা নেই বলে নিজের পছন্দ করে বিয়ে করলাম। কি পেলাম দেখলি তো? আঙ্কেল আন্টি যার সঙ্গে জীবনটা বেঁধে দিয়েছে তার সঙ্গেই জড়িয়ে থাক, সেই বাধাটা ভেঙে ফেলার চেষ্টা করিস না। সাবা চুপ করে রইল। সাবার হাতের উপরে কোমল স্পর্শে একটা হাত রেখে অরুণ বলল, যোগাযোগ আছে শঙ্খদার সাথে? ও তোর কোন জন্মে দাদারে? এবার সাবাও খানিক হেসে ফেল। মনে মনে চমকে উঠল, তা প্রকাশ করল না অরুণ। কতদিন পর হাসতে দেখল মেয়েটাকে। সাবার হাসিটা অদ্ভুত সুন্দর। হাসলে দুই ঠোঁট হাসে না তার, হেসে ওঠে চোখ দুটো। দুটো গালে বিচিত্র এক উজ্জ্বলতা এসে ভর করে। মুহূর্তে হাসি থামিয়ে সাবা বলল, বল না, যোগাযোগ আছে? হ্যাঁ, আমার তরফ থেকে নেই। প্রতিদিন নতুন নতুন নাম্বার থেকে ফোন করে, আর আমি একটা নাম্বার ব্লক করি। দেখা করেছিস? আমার মাথায় গন্ডগোল আছে। মাঝে কি মনে করে ওকে বাসায় ঢুকিয়েছিল কে জানি। আমি তো ঘর থেকেই বের হইনি, ঘন্টাখানেক অপেক্ষা করে চলে গেছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেল সাবা। এই দুটো মানুষকে খুব কাছ থেকে দেখেছে সে, প্রেমে পড়তে দেখেছে, ভালোবেসে জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিতে দেখেছে। সে ভালোবাসে জ্বলে পুড়েই আবার আলাদা হয়ে যেতে দেখেছে। ভালোবাসা সত্যিই বড় অদ্ভুত। এই বস্তু জীবনে আসে একটা মানুষকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য। তাই তো সাবা কাউকে ভালোবাসবে না বলে নিজের কাছে নিজেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। স্যান্ডউইচ খেতে খেতে দুই বান্ধবী গল্প করলো আরও কিছুক্ষণ। অরুণ এরপর চলে গেল রান্না করতে। সাবার পছন্দের খিচুড়ি আর মুরগি ভুনা রান্না করলো যত্ন নিয়ে। সাবার রান্নাঘরে তার পাশে দাঁড়িয়ে রেসিপি পড়ে শোনাচ্ছে, আর অরুণ তা শুনে শুনে রান্না করছে। সব রান্না শেষে অরুণ প্লেটে সুন্দর করে সাজিয়ে এক এক করে এনে রাখছে ডাইনিং টেবিলের উপরে। এদিকে রান্না করতে করতে যা যা সে এলোমেলো করেছে তা গুছিয়ে রাখতে ব্যস্ত সাবা। অরুণ একটা প্লেট টেবিলে রেখে রান্নাঘরে আবারও ফিরে যাবে। হঠাৎই তার চোখ পড়ল বসার ঘরের দেওয়ালে ঝুলন্ত টিভির উপরে। অরুণ নিজেই বাংলার বাতাস ছেড়ে রেখেছিল মিউট করে। এমনটি সে সাবার রিপোর্ট দেখার লোভে প্রায় করে, তবে এবার তার রিপোর্ট চোখে পড়ল না। যা সে দেখল তা অন্তরাত্মা কম্পিত করে তোলার জন্য যথেষ্ট। সাবা, সাবা, তাড়াতাড়ি আয়। সাবা কিছু বলতে যাচ্ছিল, তবে তৎক্ষণাৎ তার চোখ দুটো চলে গেল টিভির দিকে। সাবার গা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল, চোখ মুখ হয়ে উঠল রক্তশূন্য। চমকে অভিভূত হলো, ভাষা হারিয়ে ফেলেছে সে কিছু বলার। অরুণ দ্রুততার সঙ্গে রিমোটটা তুলে ভলিউম অন করে দিল। বাংলা মোটর থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউজটা। সেখানে থেমে আছে একটা গাড়ি। গাড়ির চারপাশে উৎসুক জনতার ভিড়।
পুলিশ সেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ক্যামেরাম্যান উৎসুক জনতাকে ঠেলে গাড়ির একটু কাছাকাছি যেতেই স্ক্রিনে ভেসে উঠল গাড়িটার বিধ্বস্ততা। চতুর্দিকে গুলির চিহ্ন, বুলেট প্রুফ কাঁচগুলোতে একইভাবে গুলির চিহ্ন। গুলিতে দুমড়ে মুচড়ে গেছে গাড়ির দরজাগুলো। তার থেকেও আশ্চর্যকর বিষয় হলো গাড়িটা সাবার। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সাবা। প্রতিবারই ব্যর্থ হচ্ছে। অশান্ত হৃদয়টা ধড়ফড় করে চলেছে অবিরাম। এই গাড়িতে করেই তো আজ তার অফিসে যাওয়ার কথা ছিল। কেউ তার মানে হামলা করার চেষ্টা করেছে সাবার উপরে। সাবা খুব ভালোভাবে বুঝতে পারছে এটা কার কাজ। যে প্রভাবশালী নেতাদের নাম উল্লেখ করে সে রিপোর্ট করেছিল, তারাও হামলা করিয়েছে তার উপরে। রিপোর্টার এবার ক্যামেরা তাক করলো শাফকাতের বডিগার্ড খালেকের দিকে। তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। এসবই তাহলে শাফকাত নিতে বলেছিল তাকে। শাফকাত তার মানে জানতো হামলা করতে যাচ্ছে সাবার উপরে। সে কারণেই জোর করে তাকে নিজের সঙ্গে করে নিয়ে বের হয়েছিল। সাবার মাথা ভন ভন করছে। একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে অশান্ত হয়ে উঠছে মস্তিষ্ক। একজন ব্যবসায়ীর অর্থ উপার্জনের স্পৃহা যতটাই প্রখর হোক না কেন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছাড়া সে আশা দুরাশা ছাড়া আর কিছুই নয়। লোকে বলে ব্যবসায়ী তৈরি করা না, ব্যবসায়িক চেতনা মানুষের রক্তে থাকে। কথাটা শাফকাতের ক্ষেত্রে সত্যি বটে। তার বাবা শাহজাহান আলম আজ থেকে প্রায় 40 বছর আগে স্বল্প পুঁজি আর বৃহৎ স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন আলম স্টিলস। গাজীপুরে ছোট্ট একটা গুদামঘর ভাড়া নিয়ে একাই পরিচালনা করতেন সে ব্যবসা। কালের পরিক্রমায় আলম স্টিল আজ দেশের প্রথম সারির সফল কোম্পানিগুলোর মধ্যে একটি। কোম্পানির ভ্যালুয়েশন শত শত কোটি টাকা। বিশাল বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে আলম স্টিলস। শাহজাহান সাহেবের মৃত্যুর পর প্রাচুর্যে ঘেরা এই কোম্পানির দায়িত্ব এসে বর্তে শাফকাতের উপর। বাবার ব্যবসা সামলানো ব্যবসায়ী শাফকাত আলম নয়, নিজের হাতে সে গড়ে তুলেছে একাধিক লাভজনক প্রতিষ্ঠান। ব্যবসা গড়ে তোলা শাফকাতের নেশায় পরিণত হয়েছে। একটা ব্যবসায় সফল হলেই তার প্রতি অনীহা জন্মে যায় তার। সকল আগ্রহ গিয়ে পড়ে নতুন কোনো ব্যবসার উপরে। তার গড়ে তোলা প্রথম প্রতিষ্ঠান বাইওয়ান্টিতা বর্ডার্স সর্বধারণের কাছে একটি বিবি নামেই পরিচিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে উৎপাদিত বিভিন্ন পণ্য উৎপাদনের কাছ থেকে সংগ্রহ করে তা রপ্তানি করা হয় বিদেশে। আবার দেশের মানুষের চাহিদা অনুযায়ী বিদেশ থেকেও আমদানি করা হয় পণ্য। দ্য প্যারাডাইস এদেশের বিলাসবহুল 5 তারকা হোটেলগুলোর একটি। দেশের প্রত্যেকটি জেলাতেই রয়েছে এক একটি প্যারাডাইস। ঢাকা এবং কক্সবাজারে অবশ্য আছে একের অধিক। এই সবগুলো হোটেলের মালিক শাফকাত। বিবি পরিচালনা করতে করতে একসময় যখন হাঁপিয়ে ওঠে সে, তখন তার সকল দায়িত্ব তুলে দেয় সিওর হাতে। ব্যবসা তার তীক্ষ্ণ বুদ্ধির জোরেই চলেছে, তবে সক্রিয়ভাবে পরিচালনার দায়িত্বে নেই সে। তার ধ্যানজ্ঞান এখন দ্য প্যারাডাইস। এছাড়াও তার সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ইনফিনিটি সেফটি মাঝে মধ্যে গুরুত্ব পায় তার। পড়াশোনা.com এবং সিনেব্লাস্ট মিডিয়া মূলত তার শখের সৃষ্টি। শখের বশে প্রতিষ্ঠা করা ব্যবসাগুলোর সাফল্য ছুঁয়েছে আকাশ। নিজের সবগুলো ব্যবসা নিয়ে দিনরাত চিন্তায় জর্জরিত থাকতে হয় তাকে। চিন্তাগুলো কখনো ইতিবাচক, আবার কখনো নেতিবাচক। এর মাঝে আবার আলম স্টিলস নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা জাগে না তার মাঝে। শাফকাত অন্যের জিনিসকে নিজের ভাবতে পারে না কখনো। যা তার তা কেবলই তার। পৃথিবীর কারোর অধিকার নেই সেটার উপর। আর যা তার নয় তার দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত তার নেই। বাবার কোম্পানিকে আজ পর্যন্ত নিজে ভাবতে পারে না ছেলেটা। সেই কোম্পানির দায়িত্ব তুলে দিয়েছে সিওর কাঁধে। তবে কোম্পানির চেয়ারম্যান হিসেবে বড় বড় কিছু সিদ্ধান্ত তার না নিলেই নয়। এই যেমন আজ সে গাজীপুরে এসেছে জরুরি একটা মিটিংয়ে। সরকার তার বেশ কিছু প্রকল্পে সহযোগী হিসেবে পাশে চাইছে আলম স্টিলসকে। আজকের ডিলটা নিশ্চয়ই হলে আগামী 3 বছরে দেশের 8 জেলায় যতগুলো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সেতু নির্মাণ হবে তার সবগুলোতেই ব্যবহৃত হবে আলম স্টিলসের রড। গাজীপুরের আলম স্টিলস এর সব থেকে বৃহৎ ফ্যাক্টরি 5 তলায় রয়েছে প্রকাণ্ড এক কনফারেন্স হল। সেখানেই চলছে মিটিং। সরকার পক্ষের 5 জন কর্মকর্তা এসেছে মিটিংয়ে।
উপস্থিত আছে আলম স্টিলসের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও। এত গুরুত্বপূর্ণ একটা মিটিং, অথচ শাবকাতের চোখ দুটো আটকে আছে টিভির দিকে। হাতের মুঠোয় গোলাকার একটা পেপার ওয়েট ঘোরাচ্ছে শীতল ভঙ্গিতে। তার চোখ দুটোতে রাজ্যের গাম্ভীর্য। সাদা শার্ট, কালো স্যুট, কালো জিন্সের ভয়ঙ্কর এই পুরুষকে যেন একটু বেশি ভয়ানক লাগছে এই মুহূর্তে। কনফারেন্স রুমে উপস্থিত কেউই মুখ খুলছে না তার গাম্ভীর্যের দমে। সকলেই অপেক্ষা করছে টিভির উপর থেকে শাবকাতের মনোযোগ ফেরার। টিভির স্ক্রিনে ভেসে উঠছে বারবার গুলি বিধ্বস্ত গাড়ি। বাংলার বাতাস গর্বের সঙ্গে নিজেদের সাংবাদিকের গাড়িতে হামলা হয়েছে বলে প্রচার করছে। এই ঘটনা শুধু সাংবাদিকদের জন্যই নয়, দেশের জনসাধারণের জন্য যথেষ্ট আতঙ্কের। দিনের আলোয় মানুষের সামনে হামলাকারীরা এসে আক্রমণ করেছে গাড়িটাকে। রাস্তায় সিসিটিভি ফুটেজে উঠে এসেছে গাড়ির দুই পাশে দুটো করে 4টা মোটরসাইকেল এসে পড়ে। মোটরসাইকেল আরোহীর সকলের পরনে কালো পোশাক, মুখ কালো মাস্কের আড়ালে ঢাকা। সাপার গাড়িতে মোট 32টি গুলির চিহ্ন পাওয়া গেছে। গাড়ি বুলেট প্রুফ হয় অক্ষত আছে ভেতরের থেকে খালেদ। নিজের বডিগার্ডকে এতটা ঝুঁকির সম্মুখীন করে বিন্দুমাত্র খারাপ লাগা নেই শাবকাতের মাঝে। খালেককে আগে থেকে বলে দেওয়া ছিল তার উপরে হামলা হতে পারে। দুঃসাহসী খালেক সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। খালেককে সাবার গাড়িটা নিয়ে অফিসের জন্য পাঠানো জরুরি ছিল। হামলাকারীরা রাস্তায় সাবার গাড়িটা না পেলে হাত গুটিয়ে বসে থাকতো না। সাবাকে খোঁজার জন্য তৎপরতা অব্যাহত রাখত। কোনো না কোনো সময়ে হামলা ঠিকই হতো সাবার উপরে। সাবার উপর হামলার দৃশ্য কল্পনায় ভেসে উঠতেই গা বেয়ে রাগের স্রোত বয়ে গেল শাবকাতের। মেয়েটা একান্তই তার জিনিসের উপরে কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস যে করবে তাকে অচিরেই নিশ্চিহ্ন করে দেবে সে। সাবা তেজি হোক আর যাই হোক, মেয়েটার সাহসে কোনো কমতি নেই। যে রিপোর্ট সে তৈরি করেছে তা করার সাহস এদেশের বেশিরভাগ সাংবাদিকদের মাঝে নেই। তার কাছে আছে বলেই আজ এমন হামলার শিকার হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। মিটিংয়ে মন দিল শাবকাত। সরকার পক্ষের সঙ্গে এমন মিটিংয়ে যে কোনো কোম্পানির চেয়ারম্যান হয়তো একটু নমনীয় থাকবে, নিজ থেকে প্রকল্পগুলো বুঝিয়ে দেবে। তবে শাবকাত সেসবের কিছুই করছে না, গম্ভীর ভঙ্গিতে চুপ করে আছে। কোম্পানির সিও মামুন সাহেব প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করছেন প্রজেক্টরের সামনে। শীতল দৃষ্টি নিক্ষেপ করে রাখল শাবকাত সেদিকেই। মিটিং শেষে ফাইনালাইজ হলো ডিলটা। এত বড় একটা ডিল পেয়ে আনন্দের ছটা নেই শাবকাতের চোখে মুখে। একরাশ গাম্ভীর্য নিয়েই সাইন করলো চুক্তিপত্রে। সরকার পক্ষের লোকজন চলে যেতেই শাবকাত ডেকে পাঠালো রাব্বিকে। এই ছেলেটা তার খুব অনুগত। শাবকাত ডানে যেতে বললে ডানে যাবে, বামে যেতে বললে বামে। আগে সর্বক্ষণ শাবকাতের সাথেই থাকতো সে। বর্তমানে শাবকাত গাজীপুরের কয়েকটা ফ্যাক্টরি তদারকির দায়িত্ব দিয়েছে তাকে। কনফারেন্স রুম থেকে মামুন সাহেব বাদে একে একে সকলে বেরিয়ে গেছে। তখনই রাব্বি প্রবেশ করলো। এক হাতে শক্ত করে নিজের আরেক হাত ধরে কাচুমুচু ভঙ্গিতে দাঁড়ালো শাবকাতের সামনে। শাবকাতের স্যুটের পকেট থেকে সিগারেট কেস বের করে ধীরে সুস্থে একটা সিগারেট ধরল। জ্বলন্ত সিগারেটে লম্বা টান দিয়ে থমথমে ভঙ্গিতে ধোয়া ছালো। ভয়ঙ্কর কোনো কাজ নয়, তবু তার সিগারেট টানার ভঙ্গিতে যে কারোর মনেই ধরে যেতে পারে ভয়ে। রাব্বি কাচুমাচু হয়ে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে মাটির দিকে। শাবকাত আরও একবার সিগারেটের লম্বা টান দিয়ে পড়ল। রাব্বি, জি স্যার। আজ রাতে শামীম ইকরামের বাড়িতে একটা পার্টির আয়োজন করতে হবে। সবার রিপোর্টে উঠে এসেছে এই শামীম ইকরামের নাম। তার বিরুদ্ধে প্রমাণও খুঁজে পেয়েছে পুলিশ, তবুও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। ক্ষমতার জোরেই এই লোক সাহস পেয়েছে সাবার উপর হামলার চেষ্টা করার সাহস। এবার সে বুঝতে পারবে শাবকাত আলমের ক্ষমতার জোর কত দূর। আচ্ছা স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি। মামুন সাহেব হয়তো কিছু বলতে যাচ্ছিলেন, দমে গেলেন শাবকাতের অগ্নি দৃষ্টিতে। শামীম ইকরামের সরকার দলীয় বিরাট নেতা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে আজকের এই ডিলটা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তবে ব্যবসায়িক বিপর্যয়ের ভয় শাবকাত পায় না। নিউজটা দেখার পর থেকে কেমন নিশ্চুপ নির্বিকার হয়ে গেছে সাবা। অনুভূতিগুলো সব জমাট বেঁধে গেছে মনের মধ্যে। ভয়, আতঙ্ক, রাগ, কৃতজ্ঞতা কিছুই অনুভব করতে পারছে না সে। শূন্যতায় আবারও ভার হয়ে গেছে মনটা। তার বাইরে থাকাটা এই মুহূর্তে নিরাপদ নয় ভেবে বাড়ি থেকে গাড়ি ডেকে পাঠালো।
গাড়ির সঙ্গে এলো একজন বডিগার্ডও। শাবকাত বাড়িতে না থাকলেও সাবার কিংবা বাড়ির অন্যান্যদের জন্য সর্বক্ষণ 3জন বডিগার্ড স্ট্যান্ডবাই থাকে। অন্য সময়ে বডিগার্ড দেখলে রেগে আগুন হয়ে যায় সাবা। তার মতে সে কোনো সেলিব্রিটি নয় যে সর্বক্ষণ বডিগার্ড সাথে নিয়ে ঘুরতে হবে। তবে আজ এই বডিগার্ডকে দেখে কোনো রকম পত্রিকা না দেখে উঠে বসলো গাড়িতে। অরুণও যাচ্ছে তার সঙ্গে। বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়েছে আজ সাবার বাড়িতে থাকবে। সাবার মুখে কোনো কথা নেই। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সে তাকিয়ে আছে নিচের দিকে। মনে মনে অজানা এক ভয় চড়িয়ে গেল অরুণের। এই মেয়েটার রাগও ভালো, জেদও ভালো, ভালো নয় শুধু এই নীরবতা। নীরবে সকালের আড়লে মনে মনে সব থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাবা। অরুণ চেষ্টা করলো সাবার সঙ্গে কথোপকথনে জড়ানোর। লাভ তেমন হলো না। ফুহা ছাড়া কিছুই বের হলো না সাবার মুখ থেকে। নিজের মনেই সে তখন থেকে কি যেন ভেবে চলেছে মেয়েটা। এই বাড়িতে আগেও বেশ কয়েকবার এসেছে অরুণ। সাবার শাশুড়ি এবং ননদের তার সখ্যতাও রয়েছে নিদারুণ। অরুণ বাড়িতে পা রাখতেই আন্টি আলম ব্যস্ত হয়ে পড়লেন তাকে নিয়ে। অরুণ পিঠা খেতে ভালোবাসে বলে এই কাঠফাটা গরমের মাঝেও তিনি পুলি পিঠা বানাতে বসলেন। শ্যামাও ইউনিভার্সিটি থেকে ফিরে আড্ডা দিতে বসল তার অরুণদের সঙ্গে। সাবা তাদের সামনেই আছে, তবে কোনো কিছুর মাঝে নেই। মস্তিষ্কে চলছে তার ভিন্ন এক ঝড়। ব্যাপারটা বুঝতে পেরে অরুণ ক্রাইম নাইটের কথা তুলল। অরুণ মাঝে মধ্যে এ বাড়িতে বেড়াতে এলে তার 3জনের ক্রাইম নাইটের আসর বসায়। ক্রাইম নাইট তেমন কিছুই নাই। শ্যামা প্রচুর ট্রু ক্রাইম ডকুমেন্টারি দেখে। সেগুলোরই একটার গল্প বলে দুজনকে, আর তারা ঘটনার খুঁটিনাটি নিয়ে আলোচনা করে। হ্যাঁ ভাবি, চলো না আজ রাতে ক্রাইম নাইট করি। কতদিন আমাদের ক্রাইম নাইটের আসর বসে না। ক্রাইম বিটের জার্নালিস্ট হওয়ার সুবাদে অপরাধের গন্ধ পেলেই উচ্ছ্বাসের হাওয়া খেলে যায় সাবার মাঝে। তবে আজ সেসবে কিছুই হলো না। আগের মতোই গাম্ভীর্য ছেয়ে আছে সাবার মনে। আজ না শ্যামা, অন্য আরেকদিন। সাবার শুষ্কতায় ভাটা পড়ল বাকি দুজনের উচ্ছ্বাস। অফিস থেকে ফোন এসেছে। হামলার পর থেকে অনবরত ফোন এসে চলেছে। এড়িয়ে গেছে সাবা, আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার ফোনটা নিয়ে উঠে গেল সে। শ্যামা অরুণের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আচ্ছা অরুণদি, ভাবি সত্যিই কি আগে খুব হাসি খুশি ছিল? মারাত্মক হাসি খুশি ছিল। আজ তো একটা বাদর ছিল তোমার ভাবি। আজ নিজেই কেমন চুপচাপ হয়ে গেছে। অথচ সেই সময় আশেপাশে কাউকে চুপচাপ দেখলেই বাদরামি শুরু করে দিত, তোকে হাসাবে বলে। হাসি উজ্জ্বল প্রাণবন্ত সাবার চিত্র কল্পনায় ভেসে উঠতেই মনের অজান্তে হাসি ছড়িয়ে গেল শ্যামার ঠোঁট জুড়ে। আরে তার ভাবিটা এখনই ঠিক আগের মতো থাকলে কেমন ক্ষতি হতো। ওই ঘটনার পর ভাবি অনেক ভেঙে পড়েছে, তাই না? সহ্য করতে পারিনি। আদরে আদরে বড় হয়েছে তো বুঝতেই পারিনি জগৎটা কত কঠিন। অরুণদি, ভাবি কি আর কখনোই আগের মতো হবে না? দিন রাত এই একটা প্রার্থনাই করি, যেন আগের সাবাকে আবারও ফিরে পাই। কিন্তু সেটা কতটুকু সম্ভব হবে কে জানে। সম্ভব নয় কেন? কারণ সাবা ভেঙে পড়া একটা মানুষ। এসব মানুষের সময় নিতে নতুন করে নিজেকে গড়ে তুলতে পারে, ভেঙে যাওয়া টুকরো টুকরো জোড়া লাগাতে পারে। সাবা পারছে না, কারণ ওর টুকরোটাই ভাঙেনি, ভেঙে গুড়িয়ে গেছে। অরুণা শ্যামা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। সেই আড্ডা থেকে নিজেকে সরিয়ে বসা ঘরে চুপচাপ বসে আছে সাবা। আজ থেকে কয়েক বছর আগে এই দৃশ্যটা দেখলে যে কারোরই মনে হতো নেহাত স্বপ্ন দৃশ্য। আড্ডা পাগল সাবা কিনা আড্ডা থেকে সরে আছে। সাবার মাথা একেবারেই কাজ করছে না এই মুহূর্তে। কেউ যে তার ক্ষতি করার জন্য এতটা ব্যস্ত হয়ে উঠতে পারে কি জানতো। সাবা তো অসাধারণ কেউ নয়, নিতান্ত সাধারণ একজন ক্রাইম জার্নালিস্ট মাত্র। মানুষের সামনে সত্য তুলে ধরা যার কাজ, তবে কি সত্য বলাটাই কাল হলো তার? এমন কিছু মানুষের ভয়ের সত্যটা তাহলে চেপে রাখতে হবে আজীবন। নিজের পেশা নিয়ে ধাঁধায় পড়ে গেছে সাবা। যে পেশা তার এত স্বপ্নের, এত ভালোবাসার, সেই পেশার আতঙ্ক ধরে গেছে। কাল আবারও অফিসে যেতে হবে ভেবে গা শিউরে উঠছে। সাবা জানতো সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ একটি পেশা। এই পেশায় সর্বক্ষণ ভয় লেগেই থাকে। তবু সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখার সাহস করেছে।
সাংবাদিক হয়ে উঠেছে, তবে কখনো বুঝতে পারেনি সেই ভয় কতটা তীব্র। আজ পারছে। এনজাইটি ক্রমেই বেড়ে যাচ্ছে সাবার। তার মনে যে অবস্থা, কোনো প্রকার মানসিক চাপ তার নেওয়া উচিত নয়, তবু মানসিক চাপে নিজেকে জর্জরিত করে যাচ্ছে প্রতিনিয়ত। এভাবে কি একদিন পাগল হয়ে যাবে সাবা? নিজের অজান্তে উঠে দাঁড়ালো সোফার উপর থেকে। গুলিবিদ্ধ সেই গাড়িটার চিত্র মস্তিষ্কে বিঁধে রেখেই সিঁড়ির দিকে পা বাড়ালো সাবা। দোতলা থেকে ছাদের সিঁড়ির দিকে গেল। এইবারের ছাদটা অপূর্ব সুন্দর। দেশি বিদেশি নানা ফুলের গাছে টব সুন্দর করে সাজিয়ে রাখা চারিদিকে। ছাদের এক পাশ জুড়ে রয়েছে বিশাল ইনফিনিটি সুইমিং পুল, আরেক পাশে আড্ডা দেওয়ার জন্য সাজিয়ে রাখা কতগুলো নিচু কাঠের সোফা। ছাদে পা রাখতে সাবা দেখল সুইমিং পুলে ডুবিয়ে বসে আছে শাফকাত, তার গম্ভীর দৃষ্টি আবদ্ধ কোলের উপর থাকা ল্যাপটপের দিকে। এই ছেলেটা কি কাজ ছাড়া কিছুই বোঝে না? শাফকাতের সুদর্শন পুরুষালী মুখটার মাঝে সর্বক্ষণ অন্ধকারাচ্ছন্ন একটা গাম্ভীর্য লেগে থাকে। অদ্ভুত ব্যাপার, আস্থা নেই। শাফকাতের পরনে আকাশি রঙের একটা টি শার্ট আর কালো হাফ কোয়ার্টার প্যান্ট। চুলগুলো ভেজা, হয়তো কিছুক্ষণ আগেই গোসল করেছে। সাফা অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে আছে তার দিকে। পুরুষ মানুষকে এতটা স্নিগ্ধ লাগলে তো মুশকিল। স্বয়ংবিদ ফিরে পেয়ে মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল সাবা। এই ছেলেটাকে তো সে সহ্য করতে পারে না, তাহলে আজ কেন এমন বেহায়া দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে? শাফকাত তাকে বাঁচিয়েছে বলে? ধুর, বেশি কিছু তার ভাবতে পারল না সাবার মস্তিষ্ক। সাবা ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ালো শাফকাতের পাশে। শাফকাত তার উপস্থিতি টের পেয়েছে ঠিকই, তবে চোখ তুলে তাকাচ্ছে না। গম্ভীর দৃষ্টিতে কি যেন টাইপ করে যাচ্ছে ল্যাপটপে। বসি? না, যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হও। অন্য সময় হলে রাগে কাজ চলে যেত সাবার, নিজেও দু একটা তীক্ষ্ণ কথা শুনিয়ে চলে যেত শাফকাতকে। তবে আজ সেসবের কিছুই হলো না। শাফকাত বারণ করা সত্ত্বেও ধীরে স্থির ভঙ্গিতে বসলো তার পাশে। তার মতো করে পা ডুবিয়ে দিল সুইমিং পুলের জলে। সবার স্কার্ট ভিজে একাকার হয়ে গেল, তবুও কোনো ভ্রুক্ষেপ রইল না তার। আপনি কিভাবে জানলেন কি জানবো? এই যে আমার উপরে অ্যাটাক হবে? তুমি আমার ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করো, তাই বলে সত্যি আমার ক্ষমতা কম নয়। এসব খবর এমনিতেই চলে আসে আমার কাছে। শাফকাতের এমন তীক্ষ্ণ তাচ্ছিল্যের স্বর বরাবরই গায়ে আগুন ধরিয়ে দেয় সাবার সমস্ত শরীরে। তবে আজ অবাক হয়ে নিজের লক্ষ্য করলো সে শান্ত আছে, রেগে যাচ্ছে না। আমি কিছু একটা বললেই তোমার কাছে পাগলের প্রলাপ মনে হয়। কতবার বলেছিলাম বডিগার্ড নিয়ে বের হবে, একবারও শুনেছিলে আমার কথা? তোমার প্রফেশনে হাই রিস্ক আছে, তার উপরে তোমার রিপোর্টগুলোতে থাকে ব্রুটাল রিয়েলিটি। তোমার রিস্ক আরও বেশি। সাহস দেখিয়ে বডিগার্ড ছাড়া বের হওয়ার প্রয়োজনটা কি? আবারও কি আমার উপরে অ্যাটাক হতে পারে? হতেই পারে। এরা না করলে অন্য কেউ অ্যাটাক করবে। তাহলে? কি তাহলে? হাত গুটিয়ে ঘরে বসে থাকতে চাও? কাজটা করে যাও সাবা। তোমার কাজ মানুষের কাছে সত্য পৌঁছে যাওয়া। এদেশের মানুষ এমনিতেই সত্য সহ্য করতে পারে না। এজন্যই বেশিরভাগ মানুষ দেখবে হয় চুপ করে থাকে, না হয় মিথ্যা বলে। তুমি চুপ করে থাকলে খারাপ মানুষগুলো তোমার দুর্বলতার সুযোগ নিয়ে যাবে। মনে মনে অবাক হয়ে গেল সাবা। তার হারিয়ে যাওয়া মনে জোর ফিরে আসছে একটু একটু করে শাফকাতের কথায়। এভাবে তো কেউ তার মনটাকে শক্ত করার চেষ্টা করে না, অথচ এই জিনিসটারই তীব্র প্রয়োজনীয়তা সাবার। আমার জন্য বডিগার্ড হিসেবে কাকে অ্যাসাইন করা হয়েছে? জামশেদকে। আজ ওই তোমাকে পিক করেছিল না? হ্যাঁ। তোমার গাড়িটা তো শেষ। গ্যারেজে তোমার জন্য যে গাড়িটা আছে সেটা ব্যবহার করবে এখন থেকে। আর বাহাদুরি করে কয়েকটা দিন নিজে ড্রাইভ করতে যাবে না। হ্যাটাকাররা জানে তুমি নিজেই ড্রাইভ করো, তাই ওই সিটটাই ওদের টার্গেট থাকবে। সাবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আজ তার রাগ হচ্ছে না শাফকাতের উপর। রাগ না হওয়ার কারণ কি? শাফকাতের তাকে বিপদ থেকে রক্ষা করা, নাকি তখন অরুণের বলা ওই কথাগুলো? সাবা এতদিন মনে মনে দৃঢ় বিশ্বাস করে এসেছে শাফকাত আলমকে সে সহ্য করতে পারে না, তবে সহ্য করার চেষ্টা সে কখনো করেনি। আজ কি তবে মনের অজান্তেই সেই চেষ্টায় হারিয়ে গেল সাবা? থ্যাংক ইউ। অনেক বিরক্ত করেছো, এখন যাও তো। সাবা দ্রুত পেয়ে উঠে বেরিয়ে গেল ছাদ থেকে। সে হয়তো এই ছেলেটাকে সহ্য করার চেষ্টা করছে,
কিন্তু সত্যি হলো এই ছেলে নিজেই সহ্য করতে পারে না তাকে। এই কারণেই তো তাদের সম্পর্কটা এত তিক্ত। স্কার্টের সাথে তার জামাটাও খানিক ভিজে গেছে। ভেজা কাপড় বদলে হালকা সবুজ রঙের নাইট স্যুট পরে নিল সাবা। ভেবেছিল অরুণার শামার কাছে গিয়ে খানিকক্ষণ বসবে, কিন্তু ততক্ষণে তারা ঘুমিয়ে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিল সাবা। অ্যালার্ম সেট করলো সকাল 7টায়, যদিও অ্যালার্মের কোনো প্রয়োজন নেই। প্রকৃতি আজকাল দীর্ঘক্ষণ ঘুমাতে দেয় না তাকে। 4-5 ঘন্টার ঘুম পূর্ণ হলেই জেগে ওঠে সাবা। সাবকাত একটা কথা ঠিকই বলেছে, এসব মানুষের ভয় তো আর কাজ থামিয়ে রাখা যায় না। চুনুপুটি থেকে রাঘব বোয়াল সবাই এই সমাজের সত্যের বিরুদ্ধে। একটা মানুষ সত্য কথা বলে সত্যকে সকলের কাছে পৌঁছে দিলে চুনুপুটিরা তার নামে দুর্নাম রটাবে, তাকে কটাক্ষ করে দমিয়ে রাখার চেষ্টা করবে। আর রাঘব বোয়ালেরা ভয়ানক কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাই বলে সত্যটাকে তো আর দামাচাপা দিয়ে রাখা যায় না। সত্য আজীবন নিজ স্থানে স্থির থাকবে। অফিস থেকে আজ অগণিতিক ফোন কল আর মেসেজ এসেছে, সেসবের কিছুরই উত্তর দেওয়া হয়নি। কাল সকালে উঠে একেবারে না হয় এগুলোর মুখোমুখি হওয়া যাবে। ফোনটা রেখে ঘুমোতে যাবে, কিন্তু হঠাৎই আঙ্গুল গিয়ে পড়ল ফেসবুকের উপর। এই অ্যাপটাই সর্বনাশ ডেকে আনবে একদিন। ঘুম ছেড়ে ফেসবুকে ঘোরাঘুরি করে কি পাবে সারা? অযথা সময়ের অপচয়। নিজের উপর বিরক্ত হয়ে ফেসবুক থেকে বের হতে যাবে, তার আগেই নিউজ ফিডের শীর্ষে থাকা ভিডিওটা দেখে এক লাফে উঠে বসলো সাবা। রাতের অন্ধকারে সরকার দলীয় নেতা শামীম ইকরামের বাড়িতে হামলা চালিয়ে অজ্ঞাত কিছু ব্যক্তি বাড়ির সবগুলো কাছে ভেঙে গুড়িয়ে গেছে গুলির কারণে। গুলিবিদ্ধ হয়েছে বাড়ির ভেতরের দিকে দেওয়ালগুলো। বাড়ির গ্যারেজে শামীম ইকরামের দুটো গাড়ি ছিল, সে দুটোতেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই আগুন ছড়িয়ে পড়েছে বাড়ির ভেতরের দিকেও। কেউ আহত না হলেও শামীম ইকরাম সহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে এসে জড় হয়েছে বাড়ির সামনে। একরাশ সাংবাদিক তাদের দিকে ক্যামেরা ধরে রেখেছে। সকলের চোখে মুখে প্রবল আতঙ্কের ছাপ। সাবার রিপোর্টে প্রভাবশালী এই লোকটার নামই উঠে এসেছিল। খুব স্বাভাবিকভাবেই সে নিশ্চিত ছিল তার উপর হামলা শামীম ইকরামই করিয়েছে। কিন্তু এ লোকের উপর পাল্টা আক্রমণ করলো কি? প্রশ্নটা মস্তিষ্কে ভেসে উঠতেই ভেসে উঠল উত্তরটাও। হাত পা থরথর করে কাঁপছে সাবার, তবুও দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। ঘরের দরজাটা খুলে এক দৌড়ে আহবর চলে গেল সাদে। তবে তার কাঙ্ক্ষিত মানুষটা নেই এখানে। আহবরও দৌড়ে ফিরে এলো দোতলায়। তার লক্ষ্য তার ঘরের পাশের ঘরটা। সশব্দে সাবা ধাক্কা দিয়েছে সাবকাতের ঘরের দরজায়। অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ নেই। সাবার ধৈর্য যেন এবার বাঁধ ভেঙে যাচ্ছে। ধাক্কাগুলো তীব্রতর হচ্ছে। এতক্ষণে দরজা খোলার দয়া হলো সাবকাতে। হাই তুলতে তুলতে দরজাটা খুলে ভোর কুচকে পড়ল। এই মেয়ে, কি সমস্যা তোমার? এটা আপনি করেছেন তাই না? হ্যাঁ। কেন? তৎক্ষণাৎ উত্তর দিল না সাবকাত। ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সাবার দিকে। নাইট স্যুটে তার এলোমেলো চুলে কি একটা মেয়েকে এতটা আবেদনময়ী লাগতে পারে? না, পারে না। সাবা বলেই লাগছে। তার চোখে মুখে ভয়ের ছটা। হাঁপাতে হাঁপাতে লম্বা শ্বাস নিচ্ছে। নাকের অগ্রভাগ লাল হয়ে আছে। সাবকাত কি যেন মনে করে এক পা এগিয়ে গেল সাবার দিকে। সাবা পিছিয়ে যেতেও ভুলে গেল। বিস্ময়ে তার পা দুটো জমে গেছে। নিজের অজান্তে সাবকাত তার বলিষ্ঠ হাত ডুবিয়ে দিল সাবার খোলা চুলের মাঝে। তীব্রভাবে কেঁপে উঠল সাবা। তার এমন কেঁপে ওঠা দেখে নিজেকে সামলে রাখা আর সম্ভব হলো না সাবকাতের পক্ষে। আরেক হাত তার একটা হাত একটানে তাকে এনে ফেল নিজের বুকের উপরে। আরেক দফা কেঁপে উঠল সাবা। কোনো পুরুষ মানুষের কাছে এতটা কাছাকাছি সে যায়নি কখনো। কোনো পুরুষ মানুষের এমন গাঢ় স্পর্শে এলোমেলো করে দেয়নি তাকে। সাবা চলে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সাবকাতের পুরুষালী বাঁধন থেকে তার মুক্তি নেই। কারণ তুমি আমার সাবা। যে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তাকে আমি শেষ করে ফেলবো। চোখ দুটো খিচে দাঁড়িয়ে রইল সাবা। অনুভূতিরাও যেন আজ কাজ করছে ঠিকঠাক। এতক্ষণে সাবকাতের হুঁশ ফিরল। নিজের উপরে আবারও বিরক্ত হয়ে উঠল সাবকাত। একটা মেয়ের কারণে তার মতো শক্ত পুরুষ বারবার নিয়ন্ত্রণ হারা হচ্ছে। এক নিমিষে ছেড়ে দিল সাবকাত সাবা। সাবা দ্রুত পায়ে সরে দাঁড়ালো। ঘরে যাও। সাবা ঘরে যাওয়ার আগে সাবকাত নিজের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একই জায়গায় জমে দাঁড়িয়ে রইল সাবা। কতক্ষণ সে নিজেও জানে না। আবারও আজ রিপোর্ট করতে এসেছে সাবা। হাত গুটিয়ে ঘরে বসে থাকার মতো মেয়ে সে কোনো কালই ছিল না।
অকস্মাৎ এই হামলার ঘটনায় কিছুটা ঘাবড়ে গিয়েছিল ঠিকই, তবে কয়েকদিনের মাঝে সামলে নিয়েছে নিজেকে। সাংবাদিকতায় যে ঝুঁকি আছে এটা সে খুব ভালোভাবেই জানত। তার উপরে আবার ক্রাইম বিটের সাংবাদিক, বিপদের আশঙ্কা তার জন্য একটু বেশি। ছোটবেলা থেকে সাবা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। বাবা মা যে কোনো সিদ্ধান্তে তার পাশে থেকেছে সব সময়। সাংবাদিকতা নিয়ে পড়ার সিদ্ধান্ত যখন সাবা নিল, আত্মীয় স্বজনরা কেউ কেউ প্রশ্ন তুলেছিল, মেয়ে মানুষের সাংবাদিকতা করে কি হবে। মূলত তখন থেকেই সাবার জেদ, অনেক বড় হবে সাংবাদিক হয়ে, দেশের মানুষের কাছে সত্য পৌঁছে দেবে। এখনকার সময়ে সত্য বলা কিংবা সত্যের সমর্থন করার মতো ঝুঁকিপূর্ণ কাজ আর একটাও নেই। তবে সেই ঝুঁকিটা মাথায় নিয়েই কাজ করে যাচ্ছে সাবা। বিয়ের পর এই প্রথম সাফকাতের একটা কথা শুনল সাবা। প্রতিদিন বডিগার্ড নিয়ে বের হয় বাড়ি থেকে, নিজের ড্রাইভ না করে পেছনের সিটে বসে থাকে। ড্রাইভার গাড়ি চালায়, আর তার পাশের সিটে সাবার বডিগার্ড জামশেদ বিরস মুখে বসে থাকে। জামশেদকে বলা হয়েছিল অফিস থেকে বাড়ি, আর বাড়ি থেকে অফিসের পথটুকু সাবার সাথে থাকলেই হবে। তবে সাবার নির্দেশ মানার প্রয়োজনীয়তা তার মাঝে নেই। সাফকাতের নির্দেশ মোতাবেক সাবার সঙ্গে অফিসের ভেতরেও আসছে সে। সাবার কেবিনের সামনে পাথরের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকছে। কেউ সাবার কেবিনে প্রবেশ করতে চাইলে তাকে মুখোমুখি হতে হচ্ছে জামশেদের তীক্ষ্ণ জেরার। সাবার বডিগার্ড নিয়ে অফিসে আসা ইতিমধ্যেই অন্যান্য সাংবাদিকের মতো শুরু হয়ে গেছে তিক্ততা। সেদিন ক্যান্টিনে কফি খেতে গিয়েছিল সাবা। তার দুজন কলিগ সেখানে বসে চা সিঙ্গারা খেতে খেতে তাকে নিয়ে পরনিন্দায় মত্ত। সাবার উপস্থিতি হয়তো তার টের পায়নি। একজন তীক্ষ্ণ গলায় বললেন, বডিগার্ড নিয়ে অফিসে আসতে হবে কেন? সে কি এমন সেলিব্রিটি? আমাদের জীবনের কি দাম নেই? আমরাও তো লাইফ রিস্ক নিয়ে কাজ করি, তাই বলে কি আমরা বডিগার্ড নিয়ে অফিসে হাজির হচ্ছি? আর বলবেন না ভাই, সবই এদের সব। জামাইয়ের টাকা আছে, সে টাকায় বডিগার্ড রেখেছে, আমাদের দেখতে হবে না? মনে মনে দীর্ঘশ্বাস ফেলে কফি নিয়ে চুপচাপ পেরিয়ে গেল সাবা। সে যেমন স্বভাবে মেয়ে, মনে স্বাভাবিকতা থাকলে এখন কতগুলো কড়া কথা নিয়ে শুনিয়ে দিত লোক দুটোকে। মনে স্বাভাবিকতা নেই বলেই হয়তো এড়িয়ে গেল তাদের। শো অফের জন্য সাবা বডিগার্ড নিয়ে আসে না অফিসে। সব করতে চাইলে বিয়ের পরের দিন থেকেই এই কাজ করতে পারত। এত বড় একটা হামলা হলো তার গাড়ির উপরে। গাড়িতে তো সেও থাকতে পারত, অন্যদের তুলনায় তার জীবনের ঝুঁকি হয়তো একটু বেশি। তাছাড়া সামর্থ্যে যখন আছি তখন শুধু শুধু ঝুঁকির মধ্যে বাস করবে কেন সাবা? জনাকীর্ণ একটা বস্তির পাশে রিপোর্ট করতে এসেছে সাবা। সঙ্গে তার বিশাল টিম, লাইটের লোক, ক্যামেরার লোক, আরও কত কি। বস্তির পাশেই ঝোপের মতো একটা জায়গা, সকলে এখানে লুকিয়ে আছে। সাবা খবর পেয়েছে রাতের অন্ধকারে গোপন এই বস্তি থেকে মাদক সরবরাহ করা হয়। মাদক দ্রব্য তৈরির কারখানা বলা যায় এই বস্তিটাকে। সমাজের বিভিন্ন স্তরের নেশায় ডুবে থাকা ছেলেপেলেরা এখানে পড়ে থাকে দিনরাত। আর যারা আসতে পারে না তাদের জন্য মাদক সরবরাহকারীরা এসে নিয়ে যায়। তেমনি একজনের আসার কথা একটু পর। সাবা ওত পেতে আছে কখন সে আসবে, আর সেটা তারা ধারণ করবে ক্যামেরায়। কিছুক্ষণ বাদে একটা রিক্সা এসে থামলো বস্তির সামনে। হ্যাংলা পাতলা একটা ছেলে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে নেমে পড়ল। টিম থেকে আলাদা হয়ে ক্যামেরা হাতে সাবা একাই তার পিছু নিল। এতগুলো মানুষ একসঙ্গে গেলে ছেলেটা বা তার দল সতর্ক হয়ে যেতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ছেলেটার হেঁটে যাওয়া রেকর্ড করছে সাবা। কয়েকবার ডানে বামে মন নিয়ে বস্তির শেষ প্রান্তে একটা গলির ভেতরে ঢুকে পড়ল ছেলেটা। গলির মুখে দাঁড়িয়ে রইল সাবা। চারপাশে চাপা অন্ধকার, ভাগ্যিস ক্যামেরায় ইনফ্রারেড এলইডি লাইট আছে। অন্ধকারে কোনো ধারণ করা হলো ভিডিওতে পুরো দৃশ্যটাই থাকবে চকচকে। ছেলেটা একটা ঘরের সামনে দাঁড়িয়ে কয়েকবার কড়া নাড়ল। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, আর ছেলেটা আর ঘরের ভেতরে ঢুকলো না। ভেতর থেকে কেউ একজন তার হাতে দিয়ে দিল মাদক দ্রব্য বোঝায় একটা কাগজের ব্যাগ। সে ব্যাগ নিয়ে ছেলেটা আবারও আগের ভঙ্গিতে হাঁটা ধরল। সাবা তৎক্ষণাৎ আরেকটা গলিতে লুকিয়ে পড়ল। ছেলেটা তাকে পার করে এগিয়ে যেতে আবারও নিল তার পিছু। ছেলেটা বস্তি থেকে বেরিয়ে পড়বে ঠিক তখনই তার সামনে পড়ল মধ্যবয়স্ক একজন লোক। লোকটা উদাস গলায় বলল, ভাই জিনিস আছে। মাদক সরবরাহকারী ছেলেটা থমথমে খেয়ে পড়ল। আরে না না, জানতো। এমন করেন কেন ভাই? দিয়ে যান একটু পুরিয়া। আমার কাছে ওইসব নাই। আরে ভাই বাড়াই দেবনি,
বহুক্ষণ ইনিয়ে বিনিয়ে অবশেষে ছেলেটা এক পুড়িয়া বিক্রি করে দিল লোকটার কাছে। অপরিচিত কারো কাছে এরা সহজে মাদক দ্রব্য বিক্রি করতে চায় না। দেখা গেল এরা ছদ্মবেশধারী পুলিশের লোক কিংবা সাংবাদিক। ছেলেটা টাকা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যেতেই ক্যামেরার রেকর্ড বন্ধ করলো সাবা। এগিয়ে গেল মাদক ক্রেতার কাছে। এই ক্রেতা আসলে বাংলার বাতাসের একজন সম্পাদক রাশেদ সাহেব। সাবা পুড়িয়াটা হাতে নিয়ে প্রশংসা সুরে বলল, ওয়েল ডান রাশেদ ভাই, আমি জানতাম আপনিই পারবেন। কি যে বলো সাবা, আমার তো আত্মা উড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এখনই ধরা পড়ে যাব। টিমের অন্যরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বাহবা দিতে ব্যস্ত রাশেদ সাহেবকে। এতক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেল সাবা। যে দুঃসাহসিক কাজটা আজ সে করল, তাতে কি ঝুঁকি ছিল না? অবশ্যই ছিল। মাদক সর্বকারী ছেলেটা যে কোনো সময় দেখে ফেলতে পারত তাকে। এদের কাছে তো অস্ত্র শস্ত্র থাকে, ক্যামেরা সহ সাংবাদিক দেখে চাইলেই করতে পারত সাবার উপরে আক্রমণের আশঙ্কায়। তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকতে সাবা? সে হাত গুটিয়ে বসে থাকলে আর 10টা মানুষের উপকার হবে কি করে? কাল এই রিপোর্ট প্রচারিত হবে, পুলিশ এই মাদকের আঁকড়াই অভিযান চালাবে, অসৎ এই মানুষগুলো গ্রেপ্তার করবে। কিছু মানুষ অন্তত মুক্তি পাবে মানুষের অভিশাপ থেকে। আনমনে সাবার চোখ দুটো গিয়ে পড়ল আকাশের দিকে। মাথার উপরে চকচকে একটা তারা। এই তারাটা নিশ্চয় সে, যার সাবাকে নিয়ে অনেক গর্ব ছিল, এখনো আছে নিশ্চয়। ওই মানুষটাকে গর্বিত করার জন্যই তো এখনো বেঁচে আছে সাবা। বস্তির সামনে মাইক হাতে ক্যামেরার সামনে দাঁড়ালো সাবা। তার হাতে কিছুক্ষণ আগে রাশেদ সাহেবের কেনা সেই মাদকের পুরি। রিপোর্টের শেষ অংশে শুট চলছে। ক্যামেরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেই সাবা তীক্ষ্ণ স্বরে বলছে, দেশের অলিতে গলিতে এভাবেই গড়ে উঠেছে এক একটা মাদকের কারখানা। অবাধে চলছে তা কেনা বেচাও। দিনে যারা বাসের কন্ডাক্টর, বাজারে ফল বিক্রেতা, রাতের অন্ধকারে তারাই মাদকের সরবরাহকারী। সত্যি কি দেশের তরুণেরা মাদক থেকে নিরাপদ? সাবা আমির, বাংলার বাতাস, ঢাকা। লাইনগুলো শেষ করে ক্যামেরা থেকে চোখ সরতেই চমকে উঠল সাবা। কিছুটা দূরে সগর্বে দাঁড়িয়ে আছে শ্যাপকাতের চকচকে কালো গাড়ি। সেই গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খোদ শ্যাপকাত। সাদা শার্ট, ধূসর রঙের প্যান্ট, টাই আর স্যুট বেস্টে কেমন ধ্বংসাত্মক সুন্দর লাগছে তাকে। সাবা কয়েক মুহূর্ত হা করে তার দিকে তাকিয়ে থেকে স্বয়ংবিদ ফিরে পেয়ে নিজের লজ্জা পেয়ে গেল। সেদিনের পর থেকে কেমন দুজনের মধ্যকার সম্পর্কটা কেমন এলোমেলো হয়ে গেছে। আগে তো একজন আরেকজনের সামনে পড়লেই কোনো একটা অজুহাতে জড়িয়ে যেত তীব্র বাক বিতণ্ডটাই। তবে ইদানিং দুজনের মাঝেই বিচিত্র এক শীতলতা। একে অপরকে এড়িয়ে যেতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ঘুমিয়ে করে একটা কথাই অনবরত কানে বাজে সাবার, আমার সাবা। যে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তাকে আমি শেষ করে ফেলবো। শাফকাতের চোখে মুখে সেদিন স্পষ্টভাবে ফুটে উঠেছিল কতটা অধিকার নিয়ে কথাটা বলেছে সে। তাকে দেখেই বুঝে ফেলা যায়, কেবল বলার জন্য বলেনি। শাফকাত মনে প্রাণে এই সত্য ধারণ করে যে সাবা তার, কিন্তু সমস্যা বেঁধেছে ভিন্ন জায়গায়। শাফকাত যে তাকে নিজের বলে দাবি করল, এ নিয়ে বিন্দুমাত্র অস্বস্তি নেই সাবার মাঝে, নেই বিরক্তি কিংবা রাগও। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। তার তো গা জ্বলে ওঠার কথা রাগে, কিন্তু মনে অজান্তেই সাবার মন বলে শাফকাত তাকে নিজের বলে দাবি করলে ক্ষতি কিসের? কেন এমন হচ্ছে সাবার? সে তো সহ্য করতে পারে না শাফকাতকে। তবু কেন বজ্রাকি এই লোকটাকে দেখলে এলোমেলো হয়ে যাচ্ছে তার হৃদস্পন্দন? প্রেমে তো পড়েনি সে, তবে কেন? প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে কখন যেন সাবা গিয়ে দাঁড়ালো শাফকাতের সামনে। আপনি এখানে? তোমাকে পিক করতে এসেছি ভেবো না। সাবা ভুরকুচকে তাকিয়ে রইল শাফকাতের দিকে। ছেলেটা আবারও ফিরে যাচ্ছে পুরনো ফর্মে। এতদিন সাবাকে না জ্বালিয়ে থেকেছে, আর কত সম্ভব তার পক্ষে? ভাবছিও না মানুষের সুবিধা অসুবিধার খেয়াল রাখার মানুষ তো আপনি নন। এত সিউরিটি নিয়ে বলছো কিভাবে? কতটুকু চেনো আমাকে? মনে মনে দীর্ঘশ্বাস ফেল সাবা। আসলেই তো আইনত যে মানুষটা তার স্বামী, বাবা মা যে মানুষটার সঙ্গে তার জীবনটা জুড়ে দিয়েছে আজীবনের জন্য, তাকে এই 7 মাসও চিনে উঠতে পারল না সাবা। আদৌ কি কোনোদিন চিনতে পারবে? সে সম্ভাবনাও ক্ষীণ। আক্ষেপ মাখা চিন্তাগুলো আপাতত ঝেড়ে ফেলে সাবা বলল,
দেখুন, আপনার সঙ্গে অযথা ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই। কিছু বলতে হলে তাড়াতাড়ি বলুন, আমি প্রচণ্ড টায়ার্ড, বাসায় যাব। বাসায় তো এখন যেতে পারবে না তুমি। কেন? আমার সাথে প্যারাডাইসে যাবে, সেখানে একটা পার্টি হচ্ছে, অ্যাটেন্ড করবে। কেন? এসব পার্টি ফার্টিতে যেতে পারবো না এখন। সকাল থেকে কাজ করছি, প্রচুর টায়ার্ড আমি। সকাল থেকে আমিও কাজ করছি, তোমার মতো টায়ার্ড টায়ার্ড বলে চেঁচাচ্ছি না। আপনার ইচ্ছা হলে যান না, কে আটকে রেখেছে আপনাকে? আমি তো যাবই, তোমাকে নিয়েই যাব। আমার একটা প্রেস্টিজ আছে সমাজে, যে কোনো গ্যাদারিংয়ে মানুষ এক্সপেক্ট করি আমি আমার ওয়াইফকে নিয়ে যাব। ঝামেলা না করে চুপচাপ গাড়িতে উঠে বসো। শাফকাত সরে দাঁড়িয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল সাবার জন্য। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো সাবা। এই লোকের সঙ্গে তর্কে জড়ানো মানে শুধু শুধু মূল্যবান সময়গুলো নষ্ট করা। শাফকাত দরজাটা বন্ধ করতে যাবে, তখনই সাবার তাচ্ছিলের হাসি হেসে বলল, মানুষের কথা আপনি আমলে নিতে শুরু করলেন কবে থেকে? বিন্দুমাত্র আমলে নেয়নি শাফকাত। আজকের এই পার্টিতে যাবার ইচ্ছে তারও ছিল না। তবে পার্টিতে যাওয়ার পথে এবং পার্টি থেকে ফেরার পথটুকু সাবাকে পাশে পাবার লোভ কিছুতেই সামলে উঠতে পারছিল না। কেন যেন দিন দিন এই তেজি মেয়েটার জন্য মন এত দুর্বল হয়ে উঠছে। দেশের সব থেকে বিলাসবহুল 5 তারকা হোটেল দ্য প্যারাডাইস ঢাকায়, যাদের স্থায়ী বসবাস, হোটেলে যাওয়ার প্রয়োজনীয়তা তাদের খুব একটা দেখা যায় না। তবুও সাবা বেশ কয়েকবার এসেছে এখানে, কখনো বান্ধবীদের সাথে সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে ছবি তুলতে, কখনো অফিসের কোনো মিটিংয়ের উদ্দেশ্যে, আবার কখনো বাবা মায়ের সঙ্গে ডিনার করতে। তবে ভুলক্রমও কখনো টের পায়নি এই হোটেলের মালিকই একদিন হবে তার স্বামী। স্বামী শব্দটার সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি সাবা। মন সায় দিতে চায় না শাফকাত তার স্বামী। তার সঙ্গে জোর করে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, ব্যাস এতটুকুই। এতকাল মন শাফকাতকে মেনে নিতে না পারলেও আজকাল আবার অস্বীকারও করতে পারছে না। এই দারুণ দ্বিধা দ্বন্দ্বের মাঝে কাটছে দিনকাল। বিয়ের পরপর শাফকাতের সঙ্গে খুব একটা কথা হতো না সাবার। মনে অন্তঃস্থল থেকে তার প্রতি এক ধরনের অনীহা, এক ধরনের বিরক্তি জন্মে গিয়েছিল। একটা ছেলে বিয়ের আগে কি করে তার হবু স্ত্রীর মতামত না নিয়ে বিয়ে করতে পারে? শাফকাত বিয়ের আগে তার সঙ্গে কথা বলারও প্রয়োজন বোধ করেনি বলে তার প্রতি রাগটা যার পরনেই বেশি ছিল। রাগ ধীরে ধীরে কমতে শুরু করে, সাফা নিজেকে বোঝাতে সক্ষম হয়। এভাবে জীবন চলে না। শাফকাতের মৃত্যু পথযাত্রী বাবার শেষ ইচ্ছা পূর্ণার্থে বিয়েটা করেছিল তারা মনের বিরুদ্ধে। লোকটা বিয়ের পরপরই মৃত্যুবরণ করে চলে যায় অজানা এক দেশে। বাঁধনে আটকা পড়ে যায় এই দুটো মানুষ। কোনো এক অজানা কারণে সাবার সহ্যই হয় না শাফকাতকে। ছেলেটার গাম্ভীর্য, সোজাসাপটা কথা বলা, কাউকে তোয়াক্কা না করা, নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়া, এসব নিয়ে সাবার বিরক্তির শেষ নেই। শাফকাতও যে এই বিয়েটা নিয়ে খুব একটা উচ্ছ্বাসিত নয় বেশ বুঝতে পারছিল সাবা। ভেবেছিল ঠান্ডা মাথায় কথা বলে দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তবে এই ছেলের মাথা শেষ কবে ঠান্ডা হয়েছিল সম্ভবত সে নিজেও জানে না। ডিভোর্সের কথা তুলতেই তাই দিল জানে মেরে ফেলার হুমকি। সাবা এই ছেলেটাকে বুঝতে পারে না, এক বিন্দুও না। বাইরে বাইরে সে এমন একটা ভাব দেখে সাবার অনুপস্থিতিতে যেন তার মাঝে বিরক্তির ছড়াছড়ি, অথচ ভেতরে ভেতর ঠিকই সাবার জন্য উদ্বিগ্ন সে। না হলে সেদিন জোর করে সাবাকে নিজের সঙ্গে নিয়ে বের হতো না। তাহলে কি শাফকাত ভালোবেসে ফেলেছে সাবাকে? প্রশ্নটা জেগে মনে উঠতে তাচ্ছিলের হাসি হাসলো সাবা। ভালোবাসবে, তাও আবার শাফকাত আলমের মতো যন্ত্রমানব? এ যেন অসম্ভবেরও ঊর্ধ্বে। গাড়ি প্যারাডাইজের সামনে থামতেই হইচই পড়ে গেল। হোটেলের ভেতর থেকে ম্যানেজার নিজে ছুটে এলো, সঙ্গে হোটেলের আরও কয়েকজন কর্মকর্তা। মিষ্টি গলায় স্যারস্যার করছে অনবরত। তাদের মিষ্ট ভাষাকে উপেক্ষা করে শাফকাত পা রাখলো হোটেলের ভেতর। সাবাও প্রবেশ করলো তার পিছু পিছু। হোটেলের কর্মকর্তারা একবার তাকে বসতে বলেছে, একবার জিজ্ঞেস করছে কি খাবে, একবার বলছে পুরোটা হোটেলটা ঘুরে দেখবে কিনা। এসব আশঙ্কিক আপ্যায়ন পেয়ে সাবাও নেহাত কম বিরক্ত নয়। একটা সময় পাত্তা পেতে ভালোবাসত সে, তবে আজকাল কারো এক বিন্দু পাত্তা পেল যেন গা জ্বলে যায় বিরক্তি দিতে। শাফকাত রিসেপশনে গিয়ে কি যেন করছে। সাবা হোটেল লবিতে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে দেখছে চারপাশ। মাথার উপরে বিশাল বিশাল ঝাড়বাতি, একপাশে দেওয়াল জুড়ে দামি দামি পেন্টিং, শোপিস,
ধবধবে সাদা রঙের সোফায় সুসজ্জিত করে রাখা চারপাশে। লবি থেকে কিছুটা দূরে চোখ গেল সাবার। একটা দরজার বাইরে চমৎকার আলোকসজ্জা। এই দরজার অপর প্রান্তে হোটেলের পার্টি হল। ওখানে নিশ্চয়ই শাবকাত নিয়ে যাবে সাবাকে। রিসেপশন থেকে ফিরে এলো শাবকাত, তবে সেই পার্টি হলের দিকে এগিয়ে গেল না। দীপ্ত পায়ে হেঁটে পা বাড়ালো লিফটের দিকে। সাবা অনিশ্চিত ভঙ্গিতে পিছু নিল শাবকাতের। কাছে ঘেরা গোলাকার লিফট। ভেতর থেকে পুরো হোটেলের প্রতিটি তলায় কি হচ্ছে না হচ্ছে দেখা যায়। আমরা উপরে যাচ্ছি কেন? পার্টি না নিচে হওয়ার কথা? বাহ, এতটুকু বুদ্ধি আছে তাহলে তোমার। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার প্রেসিডেন্সিয়াল স্যুটে। এই হোটেলের সব থেকে জাঁকজমক প্রেসিডেন্সিয়াল স্যুটটা গেস্টের ভাড়া দেওয়া হয় না, সেটা শাবকাতের একান্ত নিজস্ব। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পৃথিবীর সব কিছুর ওপর বিরক্ত হয়ে গেলে শাবকাত এখানে এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকে দিনভর।